করে সহশিক্ষা আছে, মেয়েদেরকে বলা হয় না তুমি বিজ্ঞান পড়ে কী করবে, তুমি বরঞ্চ কলা নাও, কারণ তোমার তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, তুমি খামখা একটা জায়গা নষ্ট করবে কি জন্য। সবচেয়ে অবাক লাগে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে বেশি সিট আর্টস ব্যাকগ্রাউন্ডের, তারপরে হচ্ছে সায়েন্স, তারপরে সবচেয়ে কম ব্যবসায়িক মাধ্যম। এই যে আর্টসে ধারাবাহিকভাবে এবং কোনো চিন্তা বাইরে গিয়ে, চিন্তা ছাড়াই এই যে এত ছাত্র নেওয়া হচ্ছে এবং সবচেয়ে খারাপ ছাত্রগুলোকেই নেওয়া হচ্ছে, ছাত্র বলতে আমি উভয় অর্থে ছাত্র ছাত্রী মিলিয়ে বলছি, এখন তো ইউনিলিঙ্গুয়াল হয়ে গেল, ইউনিসেক্স হয়ে গেছে, এর 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 এটা কি এটাও একটা কারণ হতে পারে? এটা একটা বড় কারণ আমি মনে করি। যেখানে ও যেটা বললো যে একজন ছাত্র বা ছাত্রী যদি না জেনে বুঝে একটা বিষয়ে ঢুকে পড়ে, তখন তার পক্ষে কিছুদিন পর একটা বিশাল মোহভঙ্গের ঘটনা ঘটে, তখন তার মনটা লাগে নাই পড়াশোনাতে, কোনো রকম পাশ করে যাওয়াটাই তখন আদর্শ হয়ে যায়। এবং কলা অনুষদের আমি বলতে পারি যে বিশাল সংখ্যক ছেলে মেয়ে কোনো উৎসাহ পায় না যে বিষয়টা তারা পড়ছে। আমার পরিচিত এক ভদ্রলোকের ছেলেকে কিছু না পেয়ে সে ইসলামিক স্টাডিজে গেল। ইসলামিক হিস্ট্রি আর ইসলামিক স্টাডিজ দুটো আলাদা বিষয়, তার কোনো ধারণাই ছিল না, কিন্তু ইসলামিক স্টাডিজে গিয়ে দেখলো সেখানে আরবি জানাটা অনেকটা আবশ্যক। তখন সে ভয় পেয়ে কান্নাকাটি শুরু করলো, অনেক চেষ্টা করে তাই ইসলামিক হিস্ট্রিতে সে ভর্তি হলো, কোনো রকম পাশ করে বেরিয়ে গেল। তো এই ছেলেকে তো আমি কি বলতে পারি, এই কোনো রকম পাশ করে একটা ডিগ্রি অর্জন এবং সেটা নিয়ে সেটা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করে। এইটাকে কোনো ধরনের সংশোধন কি করা যায় না? যেমন অবশ্যই করা যায়। আরেকটা বিপরীত চিত্র দিই, একটি মাদ্রাসার ছাত্র আমার বিভাগে ভর্তি হলো, তার পরিবার থেকে বাধা দেওয়া হচ্ছিল, কেউ পছন্দ করেনি যে সে ইংরেজি কেন পড়বে। সে ইংরেজি শুধু পড়লো না, সে ইংরেজি সাহিত্যকে ভালোবাসতে শুরু করলো। ফলে ও যখন ক্লাসে কিছু বলতে দাঁড়ায় তার ইংরেজিটা অত পোক্ত না, কিন্তু আমার অত্যন্ত আনন্দ লাগে যে সে সাহিত্যটাকে গ্রহণ করছে, এবং সাহিত্যকে একবার যদি ভালোবেসে গ্রহণ করতে শুরু করে তখন তার জীবনটাই পাল্টে যাবে। তো এই যে কত ছেলে মেয়েকে আমরা বঞ্চিত করছি, আমি মনে করি যে প্রাইমারি শিক্ষায় যদি আমরা বিশাল অঙ্কের বিনিয়োগ করি, 3 প্রজন্মে যে অঙ্কটা আমরা ফেরত পাবো সেটি আমরা হিসাবই করতে পারবো না। যদি আপনি প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন বাড়িয়ে দেন, ধরুন আপনি 30,000 টাকা বেতন দিলেন, তা ঘর বানিয়ে দিলেন, এখানে বিনা পয়সায় থাকুন, এবং সবচেয়ে ভালো ছেলেমেয়েরা তখন প্রাইমারি স্কুলে, আমি মিফাতও চলে যাবে পড়াতে, আমি নিশ্চিত, যদি সে 40,000 টাকা বেতন পায় এবং সে বোঝে যে আমার একটা মিশন দাঁড়িয়ে গেছে যে আমি ছেলে মেয়েকে মানুষ করতে পারবো। তো ওদের মতো ছেলেমেয়েরা যখন কি বিশ্ববিদ্যালয়ে প্রাইমারি স্কুলে পড়াবে, আপনি ভেবে দেখুন কী পরিমাণ একটা চিন্তা, যেটাকে ইংরেজিতে বলে প্যারাডাইম শিফট। তার মানে এই প্যারাডাইম শিফটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওইখানে ইনভেস্টমেন্টটা সবচেয়ে বেশি হবে। এটা একদম চূড়ান্তভাবে সত্য। আমি শ্রীলঙ্কাতে দেখেছি, তাদের আমাদের থেকেও যে খুব ভালো অবস্থানে তা নয়, কিন্তু বিনিয়োগটা দিচ্ছে, কারণ ওই সদিচ্ছা আছে, রাজনৈতিক সদিচ্ছা, জাতীয় সদিচ্ছা এক জায়গায় মিলে গেছে। সবগুলি দল, আমাদের তো রাজনৈতিক সদিচ্ছা আবার নির্ভর করছে কোন দলের ক্ষমতা আছে সেটার উপর, কিন্তু জাতীয় সদিচ্ছা হচ্ছে সকল দলমত নির্বিশেষে সবাই একমত হবেন। আপনি সেখানে যদি আপনি ইংরেজিটা শেখান, বাংলা শেখান, অঙ্ক শেখান, এর বেশি লাগে না, কিন্তু বাকি সব কিন্তু সাধারণ জ্ঞান, ইতিহাসের তো তারিখ মুখস্থ করে পাওয়া যায়, এটার জন্য মুখস্থ করে পড়ার কোনো ব্যাপার নেই। এবং তাকে যদি আপনি 3 মাস বন্ধ রেখে সেখানে নিয়মানুবর্তিতা শেখান, সেখানে সমাজে কীভাবে আচরণ করতে হবে শেখান, তাকে আপনি গান শেখান, আবৃত্তি শেখান, আমি নিশ্চিত আপনিও যাবেন একটা প্রাইমারি স্কুলে কিছুক্ষণ নাটক শেখাতে, যাবেন না? তো আপনাকে দেখে যদি ছাত্রছাত্রীর অনুপ্রাণিত হয়, আপনি ভেবে দেখুন তাদের ভিতরে প্রতিভাগুলি কীভাবে বিকশিত হচ্ছে। পৃথিবীর জুড়ে ওই স্তরের প্রতিভা বিকাশটা হয়, প্রতিভার সন্ধানটা পেয়ে তখন তাদেরকে আমি একজন বিজ্ঞানী হবে না, সে একজন মহাকাশ বিজ্ঞানী হবে না, একজন চিকিৎসক হবে, বিষয়গুলি তখনই আমাদের গোড়াতেই যদি গলদ থেকে যায়, আমরা গোড়াতে গলদ রেখে আমরা শুধু উপরে পানি সুপারস্ট্রাকচারটা আমি ওই যে বললাম, গাছের নিচে আপনি পোকামাকড় একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমরা উপরে পানি ঢালছি, ভাবছি যে খুব ভালো বোধহয় আমাদের একটা গাছ জন্মাবে, কিন্তু গোড়ায় যদি আমাদের গলদ থাকে কি করে হবে। অশেষ ধন্যবাদ আজকে আমার অতিথি হওয়ার জন্য, এখানেই শেষ করতে হবে, আবার দেখা হবে সামনে, তখন আরও কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাবে। উভয়কে ধন্যবাদ। শুধু দর্শক, আলোয় ভুবন ভরা আজকে এইখানেই শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে সামনের বারে, তখন আমার সঙ্গে থাকবেন আমার নতুন কোনো অতিথি। আপনাদের কল্যাণ হোক।